চক্র গল্প চক্র স্মৃতি গেতে সময় চক্র আমরা সবাই এই চক্রে বেঁধে শোনাই নতুন গল্প আরো আরো। গল্পচক্রতে আপনাদের স্বাগত জানাই। আপনারা আগের পর্বতে শুনেছিলেন কীভাবে মৃন্ময়ী হরিদাস মিলে ইংরেজদের হাত থেকে গুপ্তধনটিকে রক্ষা করেছিল। এরপরে কি হতে চলেছে তা জানতে হলে শুনতে হবে দুর্গাপুজোয় গুপ্তনোদ্ধারের চতুর্থ পর্ব। শুরু হচ্ছে দুর্গাপুজোয় গুপ্তনোদ্ধার পর্ব 4। সে গুপ্তধন পেতে হলে একটা ধাঁধার উত্তর খুঁজতে হবে। কি সেই ধাঁধা? সবাই মিলে বলল, কি সেই ধাঁধা দাদু? দাঁড়া, তোদের সেই ধাঁধা আমি দেখাচ্ছি, এই পোটলার মধ্যেই আছে। এই বলেই দাদা ঠাকুর তার সঙ্গে থাকা পোটলাটায় হাত ঢুকে কি একটা খুঁজতে লাগলো। দাদা ঠাকুরকে দেখেছি তিনি এই পোটলাটা কখনো হাত ছাড়া করেন না, কখনো নিয়ে যেতেও ভোলেন না, সব সময় আগলে রাখেন নিজের সন্তানের মতো। এতদিনে হয়তো এর কারণ আমরা বুঝতে পেরেছি। এই তো পেয়েছি, আমাদের চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে বলল। আমরা অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। দাদা ঠাকুরের দিকে তাকাতেই দেখলাম তার হাতে একটা বাক্স। বাক্সটা বাঁশের ছাল অর্থাৎ বাঁশের উপরের যে সবুজ অংশ, যেটা দিয়ে ঝুড়ি ধামা কুলো তৈরি হয় তা দিয়ে, কিন্তু এটা অপূর্ব সুন্দর দেখতে। বাক্সটার আকার ঘড়ির আকার বাক্সর মতো, বোঝা যাচ্ছে কোনো পাকা হাতের কাজ। এটা দেখতো অনেক পুরনো। এই তো, এর মধ্যেই আছে সেই দাদা, বলতো এই বাক্সটা কত বছর পুরনো? দাদা ঠাকুর, আমার দেখে মনে হচ্ছে এটা খুব জোর 70 থেকে 80 বছর পুরনো হবে। জিৎ বলল, না, এটার বয়স 500 বছর। 500 বছর আগে যখন এই গুপ্তধনটি লুকানো হয়েছিল, তখন তার একটি সংকেত করে এই বাক্সের মধ্যে রাখা হয়েছিল। আর এই বাক্সটা হরিদাস শেষ সময়ে তার স্ত্রীর হাতে তুলে দেয়। পরবর্তী সময়ে মৃন্ময়ী এই বাক্সটি তার সন্তান মনমোহনের হাতে তুলে দেয়। আর এইভাবেই এই বাক্স আমাদের বংশ পরম্পরায় চলে আসছে। দাদা ঠাকুর, এবার বাক্সটা খোলো, দেখি ভেতরে কি আছে। অনেক বলে উঠল, দাঁড়া, বাক্সটা খুলছি, তোদের দেখছি তো আর তর্স হয়েছে না। বেশ, তবে এই দেখ। এই বলেই দাদা ঠাকুর ছোট বাক্সটা খুলে ফেললো। দেখলাম তাতে একটা কাপড় ভাঁজ করে রাখা আছে। হ্যাঁ, এটা একটা কাপড়। আমরা সবাই অবাক হয়ে বললাম, আমি তো ভেবেছিলাম এটা একটা কাগজ হবে, যাতে বিচিত্র সব ধাঁধা লেখা থাকবে। আমরা সেই ধাঁধার উদ্ধার করব আর গুপ্তধন খুঁজব। থাম তো বাছা, আমাকে থামিয়ে দাদা ঠাকুর বলল, তোমরা আজকালকার ছোকরারা সব কিছু আগে থেকেই ভেবে ফেলো। আগে দেখো এতে কি আছে, তাই না? তখন থেকে কেবল বক বক করেই চলেছে। দাদা ঠাকুরের ধমক খেয়ে আমি একেবারে চুপ করে গেলাম। তারপর দাদা ঠাকুর সবার দিকে তাকিয়ে আস্তে করে বাক্স থেকে কাপড়টা বের করে সেটাকে চোখে ও কপালে ঠেকিয়ে প্রণাম করে আস্তে আস্তে কাপড়ের ভাঁজ করতে লাগলো। দেখলাম দাদা ঠাকুর দেবতাদের মতনই কাপড়টাকেও শ্রদ্ধা ও ভক্তি করে। আসলে আমার মনে হয় অনেক প্রাচীন ও ঠাকুরের গুপ্তধন আছে বলেই এত শ্রদ্ধা। কাপড়টা খোলা শেষ হলে দেখলাম তাতে কিছু ছবি আঁকা আছে আর নিচে একটা লাইন লেখা আছে। হ্যাঁ দাদা ঠাকুর, কিন্তু এটা ছবি। অনেক বলে উঠল, হ্যাঁ ছবি। আসলে তখনকার দিনে এখনকার মতো অত আধুনিক জিনিস যেমন ফোন, টিভি, রেডিও এসব ছিল না। তাই তখনকার মানুষ তাদের অবসর সময় কাটাতে নাচ গান, ছবি আঁকা, হাতের কাজ ইত্যাদি করত। তাই আমাদের পূর্বপুরুষ ধাঁধার বদলে চিত্র ধাঁধার সৃষ্টি করেছিলেন। দেখ, এই কাপড়ে 4টে ছবি পর পর দেওয়া আছে। প্রথমটা হলো কাশফুলের ছবি, তারপরে একটা ত্রিশূল। তারপর এটা এটা কি দাদা ঠাকুর? এটা তো ঠিক বুঝলাম না। বল তো তোরা, এটা কি? দেখি কে বলতে পারিস?
দাদা ঠাকুর, এটা কি সপ্তর্ষি মণ্ডল? হুম, একদম ঠিক বলেছিস অনেক। আর এটা একটা শিউলি ফুলের মতো লাগছে, কিন্তু এর পাপড়ি তো একটু অদ্ভুত। শিউলি ফুলের পাপড়ি তো 6টা থাকে, কিন্তু এখানে তো দেখছি 7টা। আর একটা পাপড়ি একটু মোটা ও লম্বা, আর সবার থেকে আলাদা, তাই না দাদা ঠাকুর? তুই ঠিক বলেছিস, এই জায়গাটা আমার সব থেকে আলাদা, অদ্ভুত লেগেছে। দাদা ঠাকুর, আমি একবার এটা হাতে নিয়ে দেখবো, সানি বলল। সে বরাবরই এইরকম, একটু পাকামো সে করেই থাকে। আমার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে দাদা ঠাকুর বলে উঠল, দেখবি? বেশ, দেখ, এই নে ধর, সাবধানে, এটা অনেক পুরনো। সানি কাপড়টা হাতে নিয়েই উল্টে পাল্টে দেখল, তারপর কাপড়টা নাকের কাছে নিয়ে গিয়ে শুকে দেখল, দিয়েই কাপড়টা নাকের কাছ থেকে সরিয়ে নিয়ে বলল, ছি দাদা ঠাকুর, এটা থেকে কেমন একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে, আর এই কাপড়টা অনেকটা মোটা। হ্যাঁ, আসলে তখনকার দিনে মানুষ হাতে বুনে কাপড় তৈরি করতো, তাই হয়তো এতটা মোটা, আর অনেক দিন থাকার কারণে হয়তো কাপড়টা এরকম গন্ধ হয়ে গেছে। এই সানি, তুই আবার ওই কাপড়টা নিয়ে কোথায় চললিস? আমাকে ফেরত দে। দেবো দাদা ঠাকুর, কিন্তু তার আগে এটা একবার রোদে নিয়ে গিয়ে দেখি। আমি এরকম অনেক গুপ্তধনের সিনেমায় দেখেছি, তাপের সংস্পর্শে এসে অনেক সময় গোপন লেখা ফুটে ওঠে। এই বলতে বলতেই সে কাপড়টা প্যান্ডেলের বাইরে রোদের মধ্যে নিয়ে যেতে লাগলো। এই কথা শুনেই দাদা ঠাকুরের মুখের ভাব যেন হঠাৎ পরিবর্তন হয়ে গেল। তার মুখে এক আশঙ্কা ও ভয়ের ছাপ ফুটে উঠেছে। সেই শান্ত কোমল গম্ভীর মুখ আর নেই। দাদা ঠাকুর জোরে বলে উঠল, দাঁড়া দাঁড়া, ওই কাপড়টা রোদে নিয়ে যাস না, অনর্থ হয়ে যাবে। দাঁড়া সানি, দাঁড়া। কেন দাদা ঠাকুর, কি হবে? সানি না থেমেই বলল, আরে, আমাদের পূর্বপুরুষের বারণ আছে যে কোনো পরিস্থিতিতেই ওই কাপড়ে যেন রোদ না পড়ে। এই বলতে বলতেই দেখি দাদা ঠাকুরের চোখ দুটো যেন হঠাৎ বিস্ময়ে ফেটে বেরিয়ে আসছে। আর দাদা ঠাকুর তখন তাকিয়ে আছে আমাদের পেছনে, যেদিকে সানি কাপড়টা নিয়ে এক্ষুনি গেল। আমরা সবাই দাদা ঠাকুরের দিকে তাকিয়েছিলাম। দাদা ঠাকুরের এই রকম ভাব দেখে আমরা সকলেই পেছনের দিকে তাকালাম, আর তাকিয়েই আমাদের মুখ হাঁ হয়ে গেল। আমরা দেখলাম দাদা ঠাকুরের কথা শেষ হওয়ার আগেই সানি কাপড়টা 2 হাতে মেলে ধরে রোদে দাঁড়িয়েছে, আর ওই কাপড়টাতে রোদের তাত কিছু মুহূর্ত পড়তেই কাপড়টা দাও দাও করে জ্বলে উঠল। আর সানি এই বিষয়ে এত হতচকিত হয়ে পড়েছিল যে সে কিছু বুঝে ওঠার আগেই ওই ছোট্ট কাপড়ের টুকরোটা তার হাতে ছায়ে পরিণত হয়েছিল। আমরা এইসব ঘটনায় এতই হতবাক হয়ে গিয়েছিলাম যে আমাদের ঘোর কাটলো দাদা ঠাকুরের ক্রোধ মিশ্রিত বিলাপে। আমরা সবাই দাদা ঠাকুরের দিকে তাকিয়ে দেখি দাদা ঠাকুরের চোখে জল। দাদা ঠাকুর কাঁদছে। এ তুই কি করলি সানি? আমার এত দিন ধরে আগলে রাখা পৈতৃক সম্পত্তি তুই নষ্ট করে দিলি। সানি এতক্ষণ ওইখানেই দাঁড়িয়েছিল। এই কথায় তার হুঁশ ফিরল। সে হঠাৎ চেঁচিয়ে উঠল, এটা কি দাদা ঠাকুর, এটা কি এই কাপড়ের ভেতরে ছিল? সানি ছুটে দাদা ঠাকুরের কাছে এসে দাঁড়ালো, আর তার ছাই ভরা হাতটা দাদা ঠাকুরের দিকে এগিয়ে দিল। কালো ছাইটা হাতের চাপে কুটুলি পাকিয়ে গিয়েছে। সানি বলল, আমি আমার ভুল বুঝতে পেরে রাগে 2 চোখে হাত মুঠো করলাম, ঠিক তখনই হাতে কিছু একটা ফুটলো। দেখো তো দাদা ঠাকুর, এই ডানাটা কি ফুললো? কই দেখি। এই বলেই আস্তে আস্তে সে দাদা ঠাকুরের দিকে তার কাপা হাত বাড়িয়ে দিল, আর দাদা ঠাকুর সানির হাতের চাপে যে ছায়ের গুটুলি হয়ে গিয়েছিল সেটা আস্তে আস্তে ভেঙে দেখতে লাগলো। হঠাৎ তার হাতে কি যেন একটা ঠেকলো। দাদা ঠাকুর সেটা হাতে করে তুলে ধরলো। কালো ছাই মাখা থাকায় ঠিক বোঝা যাচ্ছিল না। পাশে থাকা ঘটের জল দিয়ে ধুয়ে দেখা গেল এটা একটা সোনার তৈরি চোখ। দাদা ঠাকুর, এ তো সোনার তৈরি চোখ। হ্যাঁ রে, তাই তো দেখছি। ঈশ্বরের হয়তো এই ইচ্ছা ছিল, না হলে এতদিন যেই ঘটনা কেবল আমাদের পরিবার জানতো, তা আজ তোদেরকে বলবোই বা কেন? আর সানি ওই কাপড়টা নিয়ে রোদেই বা যাবে কেন? আর আর রোদের পর শেষে পুড়ে গিয়ে স্বর্ণ চোখও উদ্ধার হবে কেন? ঠিক আছে, ঈশ্বরের যদি তাই ইচ্ছা হয় তাহলে তাই হোক। শোনো ছোকরারা,
আমার কোনো সন্তান নেই, আর আমি আর বেশি দিন বাঁচবও না। তাই আমি গুপ্তধন খোঁজার দায়িত্ব আমি তোমাদের দিয়ে গেলাম, আর তার সঙ্গে এই চোখ ও লকেটটা। কারণ আমার মনে হয় ঈশ্বর চান যে তোমরা এই গুপ্তধন খুঁজে বের করো। আর একটা কথা, যদি ওই গুপ্তধন পাও তাহলে সেটা সমাজ ও প্রকৃতির কল্যাণে ব্যবহার করো। আর তোমরা তো বোধহয় কেউ ওই নিচের লাইনটা পড়োনি। না দাদা ঠাকুর, আমি পড়েছি। বলো তো তাহলে কি লেখা ছিল? জ্ঞানচক্ষুর মাঝে পাবে জ্ঞানের দিশা, অসময়ে অক্ষিদানে হবে সর্বনাশা। অনেক বলল। একদম ঠিক। এরও নিশ্চয় কোনো কারণ থাকবে। আমার মনে হয় তোরা এই ধাঁধার উত্তর নিশ্চয়ই খুঁজে বার করবি। বেশ, অনেক বেলা হয়েছে, আমার এবার বাড়ি যাওয়ার সময় হয়েছে। আর আজ আমার শরীরটাও ভালো লাগছে না। তোমরা থাকো বাছারা, আমি এবার আসি। এই বলেই দাদা ঠাকুর তার পাশে পড়ে থাকা পোটলাটা নিয়ে উঠে পড়লেন এবং আস্তে আস্তে চলে গেলেন। আমরা সবাই বেলা হয়েছে বলে নিজের নিজের বাড়ি চলে গেলাম এবং খাওয়ার পর আবার সবাই এখানে জড়ো হব। তারপর আমরা আবার প্রায় 1 ঘন্টা পর দুর্গা মণ্ডপে এসে জড়ো হলাম। তারপর সবাই গোল করে বসে এই ধাঁধার বিষয় নিয়ে আলোচনা শুরু করব। ঠিক সেই সময় অর্ণবদা বলে উঠল, এখনো তো জিত আসেনি। দেখ গা, ও এখনো খাচ্ছে। জানিস তো ওর খেতে অনেক দেরি হয়। অনেক বলল। এই নিয়েই সবাই হাসি মজা করছিল। ঠিক সেই সময় পেছন থেকে বলে উঠল, এই তো আমি এসে গেছি। খেতে খেতে ওই ধাঁধার বিষয়ে ভাবছিলাম, আর তাতেই দেরি হলো। তা তোরা কোনো ছবির মানে বুঝতে পারলি? না রে, আমাদের তো মাথায় আসছে না। সবাই বলল, কিন্তু অর্ণবদা বলল, আমার মনে হয় কাশফুলটা সময় বোঝাতে পারে। এখন এইটুকুই বুঝতে পেরেছি। কিন্তু আমার মনে হয় আমি প্রায় গুপ্তধনের রহস্য উদ্ধার করে ফেলেছি। হ্যাঁ? সবাই বলে উঠল, বলিস কি, তুই গুপ্তধনের রহস্য উদ্ধার করে ফেললি? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। আসলে আমি এরকম অনেক রহস্য উদ্ধারের বই দেখেছি আর অনেক গল্পও শুনেছি। তারই মধ্যে 2-1টা এইরকম চিত্রের ধাঁধা দেখেছি। আর এত গল্প শুনে এই সব বই দেখে আমার মধ্যে এই চিত্র নিয়ে অনেক ভাবনা উদয় হয়েছে। আর ওই ছবির চারটের মানে মনে হয় আমি সমাধান করতে পেরেছি। এখানেই শেষ হলো দুর্গাপুজোর গুপ্তধন উদ্ধারের 4র্থ পর্ব। এরপরে সংকেতের মাধ্যমে তারা কতটা এগোতে পারলো এবং গুপ্তধন পেল কিনা তা জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই এই গল্পের 5ম পর্ব নিয়ে হাজির হবে গল্পচক্র। ধন্যবাদ।